আসসালামু আলাইকুম। স্বাগতম জানাচ্ছি ঢাকা বোর্ড ২০২৫-এর অন্তরীকরণের আরও একটি নতুন ভিডিওতে। প্রথমে এখানে আমাদের দেওয়া আছে f of থিটা সমান cos থিটা এবং g of x সমান p স্কোয়ার e টু দি পাওয়ার mx মাইনাস কিউ স্কোয়ার e টু দি পাওয়ার মাইনাস mx। আর এখান থেকে আমাদের প্রথম প্রশ্নে জানতে চাওয়া হয়েছে লিমিট x টেন্স টু 0 1 মাইনাস cos 5x ডিভাইডেড বাই 3x স্কোয়ার এর মান কত। এখন আমরা প্রথম প্রশ্নটি সমাধান করব। প্রথমত আমাদেরকে দেওয়া আছে মান বের করতে হবে লিমিট x টেন্স টু 0 1 মাইনাস cos 5x ডিভাইডেড বাই 3x স্কোয়ার। প্রথমত এখানে আমরা একটি ত্রিকোণমিতিক সূত্র অ্যাপ্লাই করব। আমাদের ত্রিকোণমিতিতে এরকম একটি সূত্র ছিল 1 মাইনাস cos 2a, এর সূত্র ছিল 2 sin স্কোয়ার a, মানে এখানে যত কোণ থাকবে এটার অর্ধেক হবে এখানে। এখানে যদি আমাদের 120 ডিগ্রি কোণ থাকে তাহলে এখানে হবে 60 ডিগ্রি কোণ। তো এই সূত্র যদি আমরা এখানে অ্যাপ্লাই করতে যাই তাহলে প্রথমত এখানে cos 2 আনতে হবে। তো এটাকে হচ্ছে আমরা এইভাবে লিখতে পারি লিমিট x টেন্স টু 0 1 মাইনাস cos একটা 2 ভিতরে কোণ দেব এবং একই সাথে 2 দিয়ে ভাগ করতে পারি। তাহলে আমরা মনে মনে ধরে নিতে পারি এই সবটা a, তাহলে সূত্র হবে 1 মাইনাস cos 2a, এটা সমান লিখতে পারবো 2 sin স্কোয়ার a। এবার তাহলে আমরা লিখতে পারবো 2 sin স্কোয়ার, এই সবটাকে মনে মনে a ধরে নিয়েছি, তাহলে হবে 5x বাই 2 ডিভাইডেড বাই 3x স্কোয়ার। এবার এখানে 2/3 এটা একটা ধ্রুবক অংশ, আমরা এইটুকু অংশকে লিমিটের বাহিরে নিয়ে যেতে পারি। এবং একই সাথে আমাদের লিমিটের একটি সূত্র ছিল লিমিট x টেন্স টু 0 sin x ডিভাইডেড বাই x, এটার ভ্যালু ছিল 1। এখন আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করার চেষ্টা করব। তাহলে এখানে সূত্র অনুসারে 2/3 এটাকে আমরা সামনে আনতে পারি, তাহলে হবে এরকম 2/3 এবং থাকবে লিমিট x টেন্স টু 0, এখানে sin x, তার মানে এই সবটুকু অংশ আমি যদি x ধরে নিই এবং সেম এই অংশটা নিচে থাকতে হবে। ব্যাপারটা কি, যদি এরকম থাকে লিমিট x টেন্স টু 0 সাইনের পর যে ভ্যালুটা থাকবে এটা নিচে থাকতে হবে, তাহলে এই দুইটাকে হচ্ছে আমরা 1 লিখতে পারবো। কিন্তু এখানে সাইন এরপর আছে 5x ডিভাইডেড বাই 2, মানে এই সবটা ভ্যালু নিচে থাকতে হবে। তো আমি হচ্ছে এই সবটা ভ্যালু নিচে গুণ করে দিব এবং একই সাথে সমতা রক্ষা করার জন্য ভাগ করে দিতে পারি। তাহলে এখানে আসবে এই সবটা ভ্যালু আমরা নিচে লিখব এবং যেহেতু এটা সমতার জন্য নিচে নেই এজন্য একই জিনিস এটা আমি ভাগ করে দেব, মানে লিখতে পারি 2/5x এবং আগে থেকে ছিল x স্কোয়ার, এটা হবে x স্কোয়ার। এবার এখানে সাইন স্কোয়ার এই সবটা x হলে যেহেতু এখানে সাইন স্কোয়ার আছে তাহলে এটাকে আমরা সহজ করে লিখতে পারি, সাইন স্কোয়ারকে সহজ করে লিখতে পারবো সাইন 5x বাই 2 ইন্টু সাইন 5x বাই 2। আর এখানে আমাদের আগে থেকে ছিল 5x ডিভাইডেড বাই 2 ইন্টু 2/5x ইন্টু এক্স স্কোয়ার। এবার আমরা জানি লিমিট দুইটা ফাংশনের উপর অ্যাপ্লাই হলে লিমিটকে আমরা হচ্ছে আলাদা করে অ্যাপ্লাই করতে পারবো, এটা ছিল লিমিটের বেসিক ধর্ম। তাহলে আমরা এখানে প্রথমত লিখতে পারবো 2/3 লিমিট x টেন্স টু 0, এই সবটা অংশ লেখা যাবে এরকম সাইন 5x ডিভাইডেড বাই 2 ডিভাইডেড বাই 5x বাই 2 এবং লিমিট x টেন্স টু 0 এই সবটা, তাহলে লিখতে পারবো সাইন 5x বাই 2 ডিভাইডেড বাই 2/5x ইন্টু এক্স স্কোয়ার। এবার সূত্র অনুসারে আমরা এই সবটাকে 1 লিখতে পারবো। আমাদের সূত্র ছিল লিমিট x টেন্স টু 0 সাইন x ডিভাইডেড বাই x, এই সবটার ভ্যালু ছিল 1। তো এই সবটা যদি 1 লিখি তাহলে এখানে আগের মতোই অবশিষ্ট থাকবে লিমিট x টেন্স টু 0, উপরে থাকবে সাইন x ডিভাইডেড বাই, আমাদের সূত্র অনুসারে এটাকে 1 লিখতে হলে এই ভ্যালুটাকে নিচে আবার লিখতে হবে এবং এই ভ্যালুটা নিচে আগে ছিল না, এই জন্য এটাকে আবার গুণ করে দিলাম মানে সমতা রক্ষার জন্য। আর এখানে আগে ছিল 2 ডিভাইডেড বাই 5x ইন্টু এক্স স্কোয়ার, এটা এভাবেই থাকলো। এবার সেম কাজ করতে পারি, এই সবটা অংশকে আমরা আলাদা করে লিখতে পারি, তাহলে হবে 2/3 লিমিট x টেন্স টু 0 আর হবে সাইন 5x বাই 2 ডিভাইডেড বাই 5x বাই 2, মানে এই সবটাকে আমি 1 লিখতে পারবো। আর আগের এই সবটা নিচে ছিল, লিখতে পারবো লিমিট x টেন্স টু 0 1 বাই, এখানে একসাথে লিখতে পারবো 2/5x এটার হোল স্কোয়ার ইন্টু এখানে ছিল এক্স স্কোয়ার, এটুকু আমরা লিখতে পারি।
এবার এই সবটা অংশকে আগের মতো সূত্রে অ্যাপ্লাই করতে পারি। এখানে এই সবটা হয়ে যাবে 1, আর এখানে আমরা লিখতে পারবো 2/3 ইন্টু, আমি যদি এই সবটা অংশকে সরল করি তাহলে এরকম আসবে। সরল করলে প্রথমত এটা উল্টে যাবে উপরে, 25x² ডিভাইডেড বাই 4, আর এখানে থাকবে x²। তাহলে এই দুটাকে কাটাকাটি করতে পারবো আমরা। তো ফাইনালি থাকবে লিমিট x টেন্ডস টু 0 25/4। যেহেতু এখানে কোনো x এর ভ্যালু নাই তাহলে এখানে লিমিটটা অ্যাপ্লাই করতে পারবো না। তো ফাইনালি আমাদের অ্যান্সার আসবে 2/3 ইন্টু 25/4। এবার এটাকে সরল করলে আমাদের অ্যান্সার চলে আসবে। তাহলে আমরা এখানে কাটাকাটি করতে পারি, আমাদের আসবে 25/6। এটাই হলো আমাদের ক নম্বর অ্যান্সার। এবার আমরা চলে যাব আমাদের পরবর্তী প্রশ্নে। খ নম্বর প্রশ্নে বলা হচ্ছে f(3θ) এর মূল নিয়মে অন্তরজ বের করতে হবে। প্রথমত এখানে আমাদেরকে দেওয়া আছে f(θ) সমান cos θ, আর এটা থেকে হচ্ছে f(3θ) এর মূল নিয়মে অন্তরজ বের করতে হবে। তো দেখে নিই এটা কীভাবে করব। শুরুতে দেওয়া আছে f(θ) সমান cos θ, তাহলে ফাংশনের ধারণা থেকে আমরা লিখতে পারবো f(3θ) এখানে আসবে cos 3θ। এই সবটা অংশকে আমাদের মূল নিয়মে অন্তরজ করতে হবে। আচ্ছা, তো আমরা শুরুতে মনে করি এই সবটা হলো আরেকটা নতুন ফাংশন g(θ), এটা হবে cos 3θ। এটা কেবলমাত্র আমাদের অঙ্কের সুবিধার জন্য ধরে নিয়েছি। এবার আমাদের মূল নিয়মে অন্তরজ এটার একটা সূত্র আছে, এটা আমাদেরকে জানতে হবে। মূল নিয়মে অন্তরজ এটার সূত্রটা হলো এরকম। মূল নিয়মে অন্তরজ, প্রথমত কোনো একটা ফাংশনকে যদি আমি মূল নিয়মে অন্তরজ করতে চাই, এটা হবে এরকম। মনে করি ফাংশনটা এক্স এর ফাংশন, এটাকে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করব। তাহলে এটা সূত্র হলো লিমিট h টেন্ডস টু 0 f of x প্লাস h মাইনাস f of x ডিভাইডেড বাই h। এটা ছিল আমাদের মূল নিয়মে অন্তরজের সূত্র। এবার এই সূত্র দিয়ে হচ্ছে আমাদের এই অঙ্কটা করতে হবে। তো প্রথমত এখান থেকে আমি g of θ প্লাস h এটার ভ্যালুটা বের করে নিব। তাহলে হবে cos 3 ইন্টু θ প্লাস h। আমি যদি 3 দিয়ে ভিতরে গুণ করে দিই তাহলে এখানে আসবে cos 3θ প্লাস 3h। এইটুকু আমরা লিখতে পারি। আমরা এখানে থিটার ভ্যালু বসালাম θ প্লাস h, তাহলে 3 দিয়ে গুণ করলে আসবে cos 3θ প্লাস 3h। এবার আমরা হচ্ছে মূল নিয়মে অন্তরজ এটা দিয়ে করতে পারি। প্রথমত যেহেতু এখানে থিটা চলক, তাহলে থিটার সাপেক্ষে অন্তরীকরণ করতে হবে, মানে ডি থিটা cos 3θ। এটাকে যদি আমরা মূল নিয়মে অন্তরজ করি তাহলে সূত্র আসবে লিমিট h টেন্ডস টু 0, আর এদিকে আসবে হচ্ছে প্রথমত g of θ প্লাস h মাইনাস g of θ ডিভাইডেড বাই h। তাহলে এখানে আমাদের সরাসরি আসবে লিমিট h টেন্ডস টু 0। আমি যদি এর ভ্যালুটা বসাই দিই তাহলে আসবে cos 3θ প্লাস 3h মাইনাস cos θ, জাস্ট ভ্যালুটা বসিয়ে দিলাম, ডিভাইডেড বাই h। এবার এখানে একটা ত্রিকোণমিতিক সূত্র অ্যাপ্লাই করতে হবে, cos c মাইনাস cos d। এটা সূত্রটা আমরা সবাই জানি। এটা সূত্রটা ছিল cos c মাইনাস cos d। এটা হলো এরকম 2 ইন্টু সাইন c প্লাস d ডিভাইডেড বাই 2 ইন্টু সাইন d মাইনাস c ডিভাইডেড বাই 2। এইটুক সূত্র আমরা সবাই জানি, ত্রিকোণমিতিক সূত্র। এখন যদি এটা আমি অ্যাপ্লাই করি তাহলে আসবে লিমিট h টেন্ডস টু 0 2 ইন্টু সাইন c প্লাস d ডিভাইডেড বাই 2। তাহলে আসবে এরকম, সরি এখানে cos 3θ হবে, তাহলে সূত্র আসবে c প্লাস d ডিভাইডেড বাই 2 ইন্টু সাইন d মাইনাস c, তাহলে আসবে 3θ মাইনাস 3θ মাইনাস 3h ডিভাইডেড বাই 2, আর নিচে আছে h। এবার আমরা যদি এখানে সরল করি তাহলে এটার ফরম্যাটটা আসবে এরকম, লিমিট h টেন্ডস টু 0, এটা তো এভাবে থাকবে। আর এদিকে যদি আমি সরল করি তাহলে এরকম হবে সাইন 6θ প্লাস 3h ডিভাইডেড বাই 2। আর এখানে হচ্ছে আমি প্লাসের 3θ মাইনাসের 3θ কাটাকাটি করতে পারি, তাহলে থাকবে সাইন মাইনাস 3h ডিভাইডেড বাই 2 ডিভাইডেড বাই h। এবার হচ্ছে আমরা এখানে অ্যাপ্লাই করতে পারি, এখানে 2 এটা ধ্রুবক সংখ্যা, এটা লিমিটের বাইরে চলে যাবে। আর লিমিটটা হচ্ছে একবার এইটার উপরে অ্যাপ্লাই হবে, আবার লিমিটটা এইটার উপরে অ্যাপ্লাই হবে। তো আমরা সহজেই লিখতে পারি বাহিরে 2 হবে লিমিট h টেন্ডস টু 0, প্রথমত এটার উপর লিমিটটা অ্যাপ্লাই হবে সাইন 6θ প্লাস 3h ডিভাইড বাই 2, আবার লিমিটটা এটার উপর অ্যাপ্লাই হবে, এটা হবে এরকম লিমিট h টেন্ডস টু 0 সাইন মাইনাস 3h ডিভাইডেড বাই 2। আর এখানে আমি এইচটাকে এটা নিচে নিয়ে লিখতে পারি, কেন? আমরা একটু আগে দেখেছি একটা সূত্র ছিল লিমিট x টেন্ডস টু 0 সাইন x ডিভাইডেড বাই x।
আমি যদি এই সূত্রটা অ্যাপ্লাই করতে যাই তাহলে নিচে একটা এইচ সম্বলিত রাশি থাকবে। তো এই জন্য এখানে এইচটাকে এই রাশির নিচে নিয়ে আসলাম। এবার এখানে দেখো কী করতে পারি। প্রথমত এখানে যদি আমি এইচের ভ্যালুটা 0 বসাই তাহলে এখানে একটা ভ্যালু আসছে। দেখো এখানে ভ্যালুটা কত আসবে, সাইন 6 থিটা প্লাস 0 ডিভাইড বাই 2। আর এখানে যদি আমি একটু আগের সূত্রটা অ্যাপ্লাই করতে চাই তখন এটা হবে সাইন এক্স, এই শব্দটাকে আমরা এক্স বলতে পারি, ডিভাইডেড বাই নিচে হবে এক্স। এবার এই রাশিটা আমরা অতিরিক্ত এনেছি, এই জন্য এটাকে আবার ভাগ করে দিতে হবে, মানে -2/3h, এবং আগে ছিল একটা এইচ, এইটুকু আমরা লিখতে পারি। এবার এখানে দেখো আমরা যদি সূত্র অ্যাপ্লাই করতে যাই তখন এখানে আমরা সূত্র দিতে পারবো এইটুকু অংশে সূত্র দিতে পারবো, এবং এইটুকু অংশের ভ্যালু হবে 1। আর এটা ব্যতীত বাকি অংশের সরল করলেই আমাদের অ্যান্সারটা চলে আসবে। তাহলে দেখো কি করতে পারি, 2 সাইন এখানে হবে 3 থিটা, আর এইটুকু অংশের ভ্যালু হবে 1, আর এখান থেকে উপরে এইচ নিচের এইচ কাটাকাটি করতে পারি, আর এইটুকু অংশকে উল্টিয়ে লিখলে আমাদের হবে -3/2। এবার সবটুকু অংশ যদি আমরা সরল করে লিখি তাহলে ফাইনাল অ্যান্সার আসবে -3 সাইন 3 থিটা। এইটুকু হলো আমাদের খ নম্বর প্রশ্নের উত্তর। এর পরবর্তীতে আমরা চলে আসব তৃতীয় প্রশ্নে। এখানে দেওয়া আছে জি অফ এক্স, এটা একটা ফাংশন, এক্সের একটা ফাংশন, আর এখানে বলছে জি অফ এক্স এর চরম মান বের করতে হবে। তো প্রথমত চরম মান, গুরুমান, লঘুমান এগুলোর জন্য একটা বেসিক নিয়ম আছে। প্রথমত আমাকে ফাংশনটা দিয়ে দিল জি অফ এক্স, এটা সমান দেওয়া আছে পি স্কোয়ার ই টু দি পাওয়ার এম এক্স মাইনাস কিউ স্কোয়ার ই টু দি পাওয়ার মাইনাস এম এক্স, এবং এখানে শর্ত দেওয়া আছে পি, কিউ এবং একই সাথে এম তিনটা শূন্য থেকে বড় হবে, মানে পজিটিভ একটা ভ্যালু হবে। তো এই ক্ষেত্রে হচ্ছে জি অফ এক্স এটার একটা চরম মান বের করতে হবে। এখন চরম মান বের করার জন্য কতগুলো শর্ত আছে, আমাদের শর্তগুলো এরকম। প্রথমত এখানে জি অফ এক্স এটাকে এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করতে হবে একবার, মানে ব্যাপারটা এরকম, একে এক্সের সাপেক্ষে একবার অন্তরীকরণ করতে হবে, পরে এটাকে আবার এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করতে হবে, তাহলে আসবে এরকম। এবং এখানে এই অংশটাকে 0 ধরে এক্সের ভ্যালু আনতে হবে। এর পরবর্তীতে এই দুইটা ভ্যালু বা তিনটা ভ্যালু এগুলা দ্বিতীয় অন্তরীকরণে বসিয়ে চেক করতে হবে এখানে গুরুমান আছে নাকি লঘুমান আছে নাকি এখানে চরম মান বিদ্যমান আছে। তো প্রথমত আমাদের কাজ হলো এই ফাংশনটাকে এক্সের সাপেক্ষে একবার অন্তরীকরণ করতে। তো আমরা এখন চলে যাব এই ফাংশনটাকে এক্সের সাপেক্ষে একবার অন্তরীকরণ করার জন্য। তো প্রথমে কি হবে, ডিডিএক্স জি অফ এক্স এক্সের সাপেক্ষে যদি একবার অন্তরীকরণ করি তাহলে প্রথমত এখানে এইটুকু অংশে এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করব, আবার পরবর্তীতে এইটুকু অংশে এক্সের সাপেক্ষে আবার অন্তরীকরণ করব, কেননা অন্তরীকরণের নিয়ম অনুসারে দুইটা আলাদা আলাদা এক্সের ফাংশন। এবার এইটুকু অংশ যদি আমি এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করি তাহলে পি স্কোয়ার এটা হলো একটা ধ্রুবক অংশ, তাহলে এইটুকু অংশ হচ্ছে আমাদের অন্তরীকরণের বাহিরে চলে আসবে, এবং ই টু দি পাওয়ার এম এক্স এইটুকু অংশে আমরা অন্তরীকরণ করব, তাহলে পি স্কোয়ার অন্তরীকরণের বাহিরে চলে আসবে, আর এইটুকু অংশে আমরা অন্তরীকরণ করব। এবার আমাদের অন্তরীকরণের সূত্র ছিল ডিডিএক্স ই টু দি পাওয়ার এক্স, এটা ভ্যালু ছিল ই টু দি পাওয়ার এক্স। তো আমরা এই সবটা অংশকে মনে মনে এক্স ধরে নিব, তাহলে হবে ই টু দি পাওয়ার এম এক্স। এবার এইটুকু অংশ প্রকৃতপক্ষে এক্স না, তাহলে এটাকে আবার এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করলে আসবে এম। এর পরবর্তীতে এইটুকু অংশে যদি আমরা অন্তরীকরণ করি তাহলে আসবে এখানে, এইটুকু অংশে যদি আমরা অন্তরীকরণ করি তাহলে একই কাজ, কিউ স্কোয়ার এটা ধ্রুবক অংশ এটা বাহিরে চলে আসবে, এবং আমাদের সূত্র অনুসারে ই টু দি পাওয়ার এক্স আমরা এই সবটাকে এক্স ধরে নিব মনে মনে, তাহলে হবে ই টু দি পাওয়ার এক্স। এবার এই সবটা তো প্রকৃতপক্ষে এক্স না, তাই এটাকে আবার এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করতে হবে, তাহলে এই অংশকে এক্সের সাপেক্ষে আবার অন্তরীকরণ করলে হবে মাইনাস এম। এবার ফাইনালি আমি যদি এটাকে সরল করে লিখি তাহলে ফরম্যাটটা আসবে এরকম, এম পি স্কোয়ার ই টু দি পাওয়ার এম এক্স মাইনাস এখানে একটা মাইনাস আর এখানে আরেকটা মাইনাস, দুইটা মিলে হয়ে যাবে প্লাস এম কিউ স্কোয়ার ই টু দি পাওয়ার মাইনাস এম এক্স। এবার আমাদের কাজ হলো এখানে এটা সমান 0 ধরা, চরম মান বের করার জন্য এটা সমান 0 ধরতে হবে, তাহলে লিখতে পারি এখন এটা সমান 0। এবার এখান থেকে এক্স এর ভ্যালু আসবে প্লাস আমি সবটা ভ্যালু লিখতেছি ইকুয়ালস টু 0। এবার কাজ হলো এখান থেকে এক্স এর ভ্যালুটা বের করা। তো এখানে হচ্ছে আমরা নর্মালি সরল করতে পারি ই টু দি পাওয়ার এম এক্স, আমরা এটাকে বাম পাশে পাঠাইতে পারি, তাহলে হবে মাইনাস এম কিউ স্কোয়ার ই টু দি পাওয়ার মাইনাস এম এক্স। এবার আমরা এই পাশ থেকে এম এবং এই পাশ থেকে এম কাটাকাটি করতে পারি, এবং একই সাথে ই টু দি পাওয়ার একটা পাওয়ার ঋণাত্মক আছে, তাহলে এটাকে হচ্ছে আমরা 1 বাই আকারে লিখতে পারি, মানে এরকম 1 বাই ই টু দি পাওয়ার এম এক্স।
এইটুকু আমরা লিখতে পারি, লগারিদম থেকে এইটুকু আমরা লিখতে পারি। এবার আমি যদি এই অংশটাকে এই পাশে গুণ দিয়ে দিই এবং একই সাথে এটাকে যদি ভাগ করে দিই, তাহলে ফরম্যাটটা আসবে এরকম, e⁻mx এটার হোল স্কোয়ার সমান -q² ডিভাইডেড বাই p²। এবার এখান থেকে যদি আমি স্কোয়ারটাকে সরাইতে চাই তাহলে দুই পাশে রুট করতে হবে, কিন্তু এখানে আমি যদি মাইনাসকে রুট করতে যাই তখন এই অংশটা জটিল অংশ চলে আসবে। তার মানে আমরা বলতে পারি সরাসরি এখানে এক্সের কোনো বাস্তব ভ্যালু নাই, এক্সের কোনো বাস্তব মান নেই। যেহেতু এক্সের কোনো বাস্তব মান নেই, তাহলে এই ফাংশনে আমরা g(x)-এর কোনো চরম মান বের করতে পারবো না। প্রশ্নটা অনেক ইন্টারেস্টিং। এখানে আমাদের এক্সের ভ্যালু বের করতে হবে, কিন্তু ফাইনালি আমরা এই সমীকরণ সমাধান করে এক্সের কোনো বাস্তব মান পাবো না। কেননা আমরা জটিল সংখ্যার চ্যাপ্টার থেকে জানতে পারি কোনো একটি ঋণাত্মক সংখ্যাযুক্ত সংখ্যাকে আমরা যদি রুট করি তাহলে এখানে আমরা কোনো বাস্তব ভ্যালু পাবো না, এখানে কতগুলো কাল্পনিক ভ্যালু পাবো। তো এইসব ক্ষেত্রে এখানে আমাদের এক্সের ভ্যালুটা অবাস্তব আসবে, তার মানে এখানে এই ফাংশনের জন্য আমরা কোনো চরম মান পাবো না। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।